রাখাইনে মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গেই আলোচনা হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। প্রতিবেশী দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের। মধ্যরাত পর্যন্ত সমর্থকদের সড়কে অবস্থান, শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধির খসড়া নীতিগত অনুমোদন ইসির। কমিশনের পদত্যাগ পুনর্গঠন সহ 4 দাবিতে এনসিপির বিক্ষোভ। এবং সারা দেশের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা, মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশনা। চলাচলের নীতিমালা প্রণয়নের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। রাখাইনে মানবিক করিডোর দেয়ার বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকেই এ নিয়ে প্রচারণা চালানো হয়েছে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নিরাপত্তা উপদেষ্টা। আমেরিকার পক্ষে সেখানে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের গুজবও তারা ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। রেজা খানের রিপোর্ট। গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের শঙ্কা। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে নানা আলোচনা। মানবিক করিডোর দেওয়ার এই প্রস্তাবে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গেল 27 এপ্রিল জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে দেশের অভ্যন্তরে সমালোচনার ঝড় ওঠে। 3টা লিখিত ডকুমেন্ট আছে, একটা হলো জাতিসংঘের ডকুমেন্ট চাচ্ছি এবং তার সাথে সিকিউরিটি কাউন্সিলে এটা পাস হয়েছে কিনা সেই ডকুমেন্টও চাচ্ছি। মিয়ানমার সরকারের সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা এই ব্যাপারে। আরেকটা হলো আমার আরাকান আর্মির সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাখাইনে মানবিক করিডোরের বিষয়টিকে ভারতীয় মিডিয়ার তৈরি গুজব বলে দাবি করেন তিনি। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই। তিনি বলেন, জাতিসংঘের মাধ্যমে আমেরিকার হয়ে রাখাইনে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের খবরও প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমের অপপ্রচার। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি উল্লেখ করে এমন মিথ্যা প্রচার বন্ধের তাগিদ দেন খলিলুর রহমান। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার রাতে কাকরাইলে সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ দাবি জানান। বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান উল্লেখ করে ইশরাক বলেন, সংস্থাটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মানতে হবে। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সকাল থেকে বুধবার রাত পর্যন্ত মৎস্য ভবন ও কাকরাইল এলাকা অবরোধ করে রাখেন সমর্থকরা। এতে যানজটে স্থবিরতা নেমে আসে রাজধানীর অনেক সড়কে। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে আজ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল 10টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় সড়কে অবস্থান নেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7ম দিনের মতো রাজপথে বিক্ষোভ মিছিল করেন তারা। মহামান্য কোর্ট আমাদের রায় দিয়েছে তাকে বহাল রাখার জন্য, তাকে শপথ বাক্য পাঠ করার জন্য। সরকার এটা মানছে না। বিএনপির শুধু 450 লোক মারা গেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে। 17 বছরে বিএনপির মিনিমাম 10,000 লোক খুন হয়েছে, গুম হয়েছে। এই বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতন্ত্রের শক্তি, বাংলাদেশের সাধারণ মানুষের শক্তি। চট্টগ্রামের মেয়রকে যদি আপনি শপথ গ্রহণ করাতে পারেন, ইশরাকের বেলায় এত প্যাচ কেন?
যেইটা শপথটা আরো আগে নেওয়ার কথা ছিল, যে গ্যাজেট আরো আগে পাশ করানোর কথা ছিল। দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে দ্রুত আদালতের রায় মেনে নেয়ার অনুরোধ জানান আন্দোলনকারীরা। দাবি একটাই, ইশরাককে মেয়র ঘোষণা এবং এই মেয়র ঘোষণার যিনি বাধা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তার পদত্যাগ। আদালত যেই রায় দিয়েছে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের মেয়রকে শপথ করাবেন এবং তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবেন। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশের দিন বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশ দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধির খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে ডিসিএসপিদের ক্ষমতা বাতিল করে আনা সংশোধনীয় অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নির্বাচন ভবনে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ 4 দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। এমআর আসাদের রিপোর্ট। বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বসে কমিশন সভা। এতে অংশ নেন 4 কমিশনার ও সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আর থাকছে না ভোট কেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ক্ষমতা। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া, এটা নিয়ে আলোচনা এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালার খসড়া নিয়ে আলোচনা। এই সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে। এগুলো এই অবস্থাতেই থাকবে, কারণ এটার সাথে আরও কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। এদিকে নির্বাচন ভবনের সামনে 4 দাবিতে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবির পাশাপাশি কমিশনের পদত্যাগ দাবি করা হয়। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। দলটির নেতারা অভিযোগ করেন, লাশের রাজনীতি শুরু করেছে বিএনপি। দলটির কয়েকজন নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছেন। খুন করা হয়েছে, জাহাঙ্গীরের হত্যা করা হয়েছে, এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে। আমরা বাংলাদেশে কোনো লাশের রাজনীতি দেখতে চাই না। কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে। আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আগামীতে ৭২ সংবিধান বাতিলের আন্দোলনের হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। আমরা যতদিন বেঁচে আছি ততদিন মুজিববাদী সংবিধান চলবে না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বুধবার প্রথম দিনে মিলেছে ৩১ মের টিকিট। পশ্চিমাঞ্চলে এদিন সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার জানিয়েছেন, চাহিদা অনুপাতে টিকিটের সংখ্যা বাড়েনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। চাপ সামলাতে ঈদযাত্রায় অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। ফলে টিকিট বিক্রির সময়টাতে ফাঁকাই থাকছে রেল স্টেশনের কাউন্টার। ঈদযাত্রায় বুধবার সকাল ৮টায় অফলাইনে শুরু হয় পশ্চিমাঞ্চলের ৩১ মের টিকিট। ৩০ মিনিটে সর্বোচ্চ ৩০ লাখ মানুষ অনলাইনে প্রবেশ করেন। এদিন ১৭,২৩৯টির বিপরীতে পূর্বাঞ্চলের মানুষ প্রায় ১৬,০০০ টিকিট পেয়েছেন। চাহিদা অনুপাতে বাড়েনি টিকিটের পরিমাণ। সকাল ৮ ঘটিকা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৩০ লাখ যাত্রী টিকিট ক্রয়ের উদ্দেশ্যে ছারবারে হিট করেছে। আমাদের কোটা ছিল পশ্চিমাঞ্চলের, যেহেতু সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে, ১৭,০০০ প্লাস আমাদের আসন ছিল। এবার ঈদের টিকিটের চাহিদা কোটির উপর, তবে রেলওয়ে দিতে পারবে কম বেশি ১.৫ লাখ। নিয়মিত বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বগি যুক্ত করে ২ লাখের কাছাকাছি যাত্রী বহনের সক্ষমতা রয়েছে রেলওয়ের। আমরা গত ঈদ উল ফিতরে খুব সুন্দরভাবে যাত্রীদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি যাত্রী সেবা এবং টিকিট প্রদানের ক্ষেত্রেও। এবারও ইনশাল্লাহ আমরা আশা করি যাত্রীদের সেবা এবং টিকিট প্রাপ্যতার বিষয়ে সন্তুষ্টি অর্জন করতে পারব। আগামী ৭ জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে, যা চলবে ২৭ মে পর্যন্ত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওনা ২৮ মের মধ্যে পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। ব্যর্থ হলে মালিকদের কারাগারে পাঠানো সহ বিদেশে না যেতে রেড অ্যালার্ট জারি করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার সচিবালয়ে সরকারের প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা। জানান, ঈদুল আজহার আগে ৩ দিন এবং পরে ৭ দিন নৌপথে বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে। কালকে আমরা অনেকক্ষণ মালিক ২-৪টা মালিককে নিয়ে বসছিলাম এখানে। এখন সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে ২৮ তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। গেলবারের চেয়ে কোরবানি পশুর চামড়ার দাম বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, সঠিক ব্যবস্থাপনার স্বার্থেই এটা করা হচ্ছে। বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণী সভায় যা চূড়ান্ত হবে। সচিবালয়ে কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। চামড়া মজুদ কিংবা ব্যবস্থাপনায় সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকার তৎপর রয়েছে বলেও জানান তিনি। চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব। এদিকে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, চা শিল্পকে শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরা হবে। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫ম জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চায়ের ন্যূনতম দাম নির্ধারণের দাবি জানান বক্তারা। আমরা যদি সামগ্রিকভাবে একসাথে কাজ করি, আমি মনে করি যে এই শিল্পের যে সম্ভাবনা ব্যাপক রয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের পূর্বে আমাদের যে কটা শিল্পের উপরে নির্ভর করে আমাদের অর্থনৈতিক অনুমান ছিল আমাদের সমৃদ্ধির জন্য, তার মধ্যে চা অন্যতম। আমাদের যদি উৎপাদন ব্যয় আমরা কমাতে পারি, এবং এটা না কমাতে পারার কোনো কারণ নেই। তরুণদের প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, এমনটা বলছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এ নিয়ে হতাশ তরুণ সমাজও। আর চাকরিদাতারা বলছেন, দক্ষতা না থাকায় বঞ্চিত হচ্ছে শিক্ষিত তরুণরা। বুধবার সিপিডির এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। এতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ক্রমবর্ধমান বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। যুবদের সংস্কার ভাবনা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি শীর্ষক সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নিয়ে কর্মসংস্থান নিয়ে সমস্যা তুলে ধরেন যুবকরা। ইনফরমেশন এই যুগে এসে তুমি এটা যদি না জানো, তুমি একজন কি দূরে চলে যাও, তুমি ব্যর্থ, তুমি হতাশ, তুমি আত্মহত্যা করো, এমন ধরনের বিষয় কিন্তু আমাদের যুবদের মধ্যে আছে। আমাদের এলাকায় যদি আপনি ঢুকে তাহলে মোবাইল ইন্টারনেটে ইমার্জেন্সি হয়ে যায়, সেই জায়গায় ইন্টারনেট ব্যবহার করা তো আসলে অনেক কল্পনার ব্যাপার আমাদের জন্য। আমরা এখন ইনোভেশনের কথা বলি, কিন্তু স্কুল পর্যায়ে আমাদেরকে আলু ভর্তা বানানো শেখানো হয়। এটা সবচেয়ে দুঃখের বিষয়। বিশেষজ্ঞরা বলেন, চাকরির বাজারের সঙ্গে শিক্ষার বেশিরভাগ ক্ষেত্রেই মিল না থাকায় বাড়ছে বেকারত্ব। সমবাজারে 22 থেকে 24 লক্ষ লোক যোগ হয়। আপনি জানেন আমাদের এখানে 7 লক্ষ শুধু গ্র্যাজুয়েট বার হয় প্রতি বছর, প্রায় 1/3 প্রতি বছর। আর টোটাল জিনিসটা নেন সেটার প্রায় 10% আমাদের গ্র্যাজুয়েট। বিদেশ, বিসিএস আর আল্লাহর রাস্তা বন্ধ করে। There is nothing out there people. বিদেশে যে ওই রাস্তায় সুইপ করতে হবে, there is no jobs in Europe. ইন্ডাস্ট্রিগুলোতে তাদের জবের একটা সমস্যা হয়, কারণ তাদের স্কিল নাই। আয়োজক প্রতিষ্ঠান সিপিডি বলছে, বেকারত্ব দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, তা এখনো পূরণ হয়নি। প্রতি বছর প্রায় 20 লাখের মতো যুবক যুবতীরা তারা শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত চাকরি নাই। যেই আন্দোলনটা হলো কর্মসংস্থানের জন্য, সেটা আজকে 9 মাস পরে এসে আমরা কি দেখছি? আমাদেরকে এই কর্মজীবনের কর্মবাজারে কোনো অন্য ধরনের উন্নতি হয়েছে? আমরা কি বেশি করে আমাদের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে পেরেছি? মনে হয় না। সংকট কাটাতে কর্মমুখী শিক্ষা এবং গবেষণায় জোর দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আপনি মাস্টার ডিগ্রি পাস করে কোথাও ইউ নো
ইউ ক্যান ডু দ্য জব। আর আপনি যদি টেকনিক্যাল হয়ে বের হন, আজকে ওয়ার্ল্ডে পিপল ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে দোজ হু হ্যাভ টেকনিক্যাল হ্যান্ড। গবেষণার ক্ষেত্র তৈরিতে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান এম সাখাওয়াত হোসেন। ইউথদের হাউ টু ইউটিলাইজ দ্যাট, এটা হচ্ছে গবেষণা হওয়া দরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর সহ সারা দেশে রাজপথ, সড়ক, মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। রাজধানীতে এর চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থগিত হলেও পেরিয়ে গেছে 6 মাস। বিষয়টি নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি রিকশা চালকরা। সংকট সমাধানে লাইসেন্সের পাশাপাশি এসব রিকশা চলাচলে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করেন আইনজীবীরা। রাজধানীতে অটোরিকশা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বিগত সরকারের আমলে একাধিকবার রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের উদ্যোগ নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। মালিক ও চালকদের মারমুখী আন্দোলনের কারণে সিদ্ধান্ত পাল্টাতে বা উচ্চ আদালতের নির্দেশ পিছু হটতে বাধ্য হয় সরকার। 5 আগস্টের পর নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল বছরের 19 নভেম্বর হাইকোর্ট থেকে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশনা আসে। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মালিক চালকদের আন্দোলনের মুখে 25 নভেম্বর সেই আদেশ 1 মাসের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। এরপর 6 মাস পার হলেও আদালত ঘোষিত 30 দিন আর শেষ হয়নি। রিটকারী আইনজীবী বলছেন, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় বাড়ছে অটোরিকশার ব্যবহার। মহামান্য আপিল বিভাগ কিন্তু শুধু 4 সপ্তাহের জন্য ঠিক আছে স্থিতাবস্থা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই 4 সপ্তাহ পার হয়ে গিয়েছে এবং এই 4 সপ্তাহের কিন্তু কোনো এক্সটেনশনও নেওয়া হয়নি, সরকার কোনো এক্সটেনশন করেনি। যার ফলে যেটা হচ্ছে যে প্রতিনিয়ত ঢাকা শহরে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলো ঢাকায় প্রবেশ করছে এবং এগুলো নিয়ন্ত্রণে বিআরটিএ, সিটি কর্পোরেশন তারা নিষ্ক্রিয় ছিল। তাদের নিষ্ক্রিয়তার কারণেই আজকে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর মাসে 50,000 আর অক্টোবরে 66,000 এসব রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। ব্যাটারি জব্দ করে নিলামেও তোলা হয়, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ব্যাটারি চালিত রিকশা। অটো রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অনেক সময় আমাদেরও একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমরা সচরাচর যে পদ্ধতিগুলো ব্যবহার করি তার মধ্যে অটো রিকশা যেন মূল সড়কে আসতে না পারে সেই জন্য প্রতিবন্ধকতা তৈরি করা, বিভিন্ন মোড়ে আমাদের ট্রাফিক সদস্যরা কষ্ট করে সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় 6 লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও পুলিশের নিষ্ক্রিয়তায় সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ হয়ে যান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। হাজারীবাগে ফটোগ্রাফার নুরুল ইসলামকে হত্যার ঘটনায় 10 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম। টিকটক ভিডিও বানাতে হত্যার পর তার ক্যামেরা ছিনতাই করা হয় বলেও জানান তিনি। এদিকে জিগাতলায় শিক্ষার্থী আলভি হত্যায় জড়িত 4 জনকে গ্রেফতার করার কথাও জানান মাসুদ আলম। তানজিদ ভুইয়াকে সাথে নিয়ে এসইউ সেলিমের প্রতিবেদন। গেল 16 মে শুক্রবার রাত 8টার দিকে রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নুর ইসলাম নামে এক যুবক নিহত হন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতেন। একই দিন জিগাতলায় দারোগাবাড়ি গলিতে শিক্ষার্থী সামিউর রহমান আলভির উপর 15-20 জনের কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আলভি নিহত ও তার 4 বন্ধু গুরুতর আহত হয়। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। ফটোগ্রাফার নুরুল ইসলাম হত্যায় জড়িত 10 ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করার কথা জানান তিনি। কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত 10 জনকে ধরেছি। এই 10 জনই আমরা মোটামুটি জেনেছি 10 জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি সম্পৃক্ত ছিল এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে নাইম। এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ। এর সাথে যে অস্ত্র তারা ব্যবহার করেছিল বিশেষ করে চাপাতি এবং জিগাতলা শিক্ষার্থী আলভি হত্যার জন্য পূর্বশত্রুতা দায়ী উল্লেখ করে হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেফতারের কথাও জানান ডিসি মাসুদ আলম। গলির একেবারে কর্নার মানে একেবারে লাস্ট সীমায়, এরপরে আর কোনো কিছু নাই, ওইখানে গিয়ে তাদেরকে উপর্যুপরি কোপায়
আমরা এখন পর্যন্ত 4 জনকে ধরতে পেরেছি। এর মধ্যে রায়হান হচ্ছে অন্যতম, রায়হান আছে, মুন্না আছে, তারপরে সুমিত পাল আছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। তাদের ধরার অভিযান অব্যাহত আছে। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জবাবদিহিমূলক বিজিএমইএ গড়তে 12 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। বুধবার এক অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পরিষদটির প্যানেল লিডার আবুল কালাম। সম্মিলিত পরিষদ নেতারা বলেন, বাড়িঘর বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হচ্ছে শিল্প মালিকদের, যা নেক্কারজনক। রপ্তানির স্বার্থে 24 ঘন্টা বন্দর চালু রাখার দাবিও জানান তারা। রেজা খানের আরও একটি রিপোর্ট। তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে 31 মে। প্রতিদ্বন্দ্বিতা করছে সম্মিলিত পরিষদ ও ফোরাম জোট। বিজিএমইএ-কে এগিয়ে নিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সম্মিলিত পরিষদ। আগামী বছর স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। বৈশ্বিক এবং আভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় এলডিসি গ্রাজুয়েশন কয়েক বছর পিছিয়ে দেয়া দরকার বলে মত দেন বিজিএমইএর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়ক ফারুক হাসান। আমাদের এই প্রিভিলেজ বা বেনিফিটটা নেওয়ার জন্য আমাদের এলডিসি গ্রাজুয়েশন পিছানো দরকার। ইউএসএতে ডেনিমে 1 নম্বরে আছে, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের নিটওয়্যারে কোয়ান্টিটিতে 1 নম্বরে আছি। 12 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম বলেন, পোশাক শিল্পের $100 বিলিয়ন রপ্তানির অগ্রযাত্রায় আরও সতর্কতা প্রয়োজন। পরবর্তী যাত্রা $100 বিলিয়ন ইন্ডাস্ট্রির পথে, তাই এই যাত্রায় দরকার আরও বেশি সতর্কতা। বর্তমানে আমরা একদিকে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি, গ্যাস বিদ্যুৎ সংকট, সাস্টেনেবিলিটি সহ ব্যবসা সংক্রান্ত বৈশ্বিক নীতিমালায় পরিবর্তনের মুখোমুখি। এই শিল্পের বর্তমান সংকটের কথা উল্লেখ করে রপ্তানি নিরবচ্ছিন্ন রাখতে বন্দর ব্যবস্থাপনা উন্নতির তাগিদ দেন সম্মিলিত পরিষদ সভাপতি। পোশাক শিল্পের মালিকের গাড়ি বিক্রি করা হচ্ছে, বাড়ি বিক্রি করা হচ্ছে, তারপরে শ্রমিকদের পাওনা দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের এবং লজ্জার। 24 ঘন্টা পোর্টের কার্যক্রম চালু রাখতে হবে। অনুষ্ঠানে সম্মিলিত পরিষদ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া আত্মঘাতী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিরাপত্তার স্বার্থে এই টার্মিনালের দায়িত্ব দেশি প্রতিষ্ঠানের হাতে থাকাই উপযুক্ত হবে বলে জানান বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির লাইফলাইন বা প্রাণশক্তি। বন্দরের কেন্দ্রস্থলে থাকা নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার খবরে দেশ জুড়ে চলছে চর্চা। প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল, গোলটেবিল বৈঠক সহ নানা কর্মসূচি পালন হচ্ছে। বিশিষ্টজনরা বলছেন, সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে জাতীয় নিরাপত্তা, জবাবদিহি ও দায়বদ্ধতার বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং কোনোভাবেই সেটা যেন দিতে না পারে আমরা সংশ্লিষ্ট সমস্ত জনগণকে আহ্বান জানাই। এটা প্রতিরোধ করা দরকার। এদের দেশপ্রেমের প্রশ্নবিদ্ধ, এই জন্য ওরা দেশের সম্পদ, তৈরি সম্পদ অন্যের হাতে তুলে দিতে চাচ্ছে। সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রাম বন্দর বা দেশের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত যেন নেওয়া না হয়। সামান্য ভুলের কারণে পরবর্তী জেনারেশন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বিপদে না পড়ে, সে ব্যাপারে রাষ্ট্রনায়কদের চিন্তা করা দরকার। এনসিটির বর্তমান অপারেটর অবশ্য বলছে, সরকারের যে কোনো সিদ্ধান্ত বিনা দ্বিধায় মেনে নেওয়া হবে। সরকারের সিদ্ধান্তের সাথে আমাদের একমত, আমাদের সরকারের সিদ্ধান্তের সাথে আমাদের কোনো দ্বিমত নাই এবং আমরা মনে করি সরকার অবশ্যই আমাদের যে 19 বছরের যে এক্সপার্টাইজ আমরা টার্মিনাল অপারেটর হিসেবে গড়ে উঠিয়েছি, নিশ্চয়ই এটার মূল্যায়ন সরকার করবে। অর্থনীতি ও জাতীয় স্বার্থের কথা ভেবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এই বিষয়ে জনমত জরিপ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, বন্দর সংশ্লিষ্ট সহ বিশেষজ্ঞরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করেই দেশি পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন খামারিরা।
বিদেশি গরু আমদানি না হলে লাভবান হবার আশা খামারিদের। ছাত্র আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। রূপগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক খামারে পালিত হচ্ছে 5,500 গরু। খড়, খৈল, ভুসি ও কাঁচা ঘাস খাইয়ে পশু মোটাতাজা করছেন খামারিরা। সার্বক্ষণিক চলছে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের পরিচর্যা। প্রাকৃতিক খাবার খাওয়ানোর ফলে খরচ বেশি হলেও ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করা হয় না। ঘাস আছে এবং ভুট্টার সাইলেজ এবং দানাদার খাবার, যেগুলা শতভাগ পর্যন্ত নিশ্চিত যেগুলা প্রাকৃতিক খাবার। আমরা বাড়তি অন্য কোনো ভেজাল খাদ্য খাওয়াই না। আমাকে গরুর কোনো ইনজেকশন নাই, কোনো ট্যাবলেট, কোনো ফিটমিট, কোনো খাওয়ান দাওয়ান করি না। আমরা ভালো খাবার খাই। আমাদের এখানে ঘাস, প্রকৃত জিনিস আমরা কাছে থেকে আনিয়ে খাওয়াই, অন্য কোনো কিছু না। ভুট্টা যে রকমের ফিটমিট কিছুই খাওয়াই না আমরা। গরু মোটাতাজাকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিতে প্রাণী সম্পদ কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। আমাদের মাঠকর্মী থেকে শুরু করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন সকলের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে স্টেরয়েড মুক্ত, জনস্বাস্থ্যের জন্য হুমকিকর কিছু ব্যবহার না করে এই উপজেলার আমাদের পশুগুলা লালন পালন করা হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী উপজেলা সহ রাজধানীতে এখানকার গরু সরবরাহ করা হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। এদিকে ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে 27 মাওবাদী নিহত হয়েছে। এছাড়া চীন, পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হয়েছে 3 দেশের প্রতিনিধিরা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মোদি সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। রাজ্যটির অভিযোগ, জাতীয় শিক্ষানীতি কার্যকর না করে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, পুরো প্রকল্পে প্রাপ্য 2,151 কোটি রুপি আটকে রেখেছে মোদি সরকার। ফলে রাজ্যের স্কুল পড়ুয়ারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর ও দান্তেওয়াড়া সীমান্তের একটি এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 27 জন মাওবাদী নিহত হয়েছে। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের বেইজিংয়ে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার জেরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানের পাশে রয়েছে। অন্যদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। মস্কো দাবি করেছে এতে 20 প্রশিক্ষক সহ 70 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে কিয়েভ জানিয়েছে হামলায় 6 সেনা নিহত ও 10 জন আহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আসন্ন এই ম্যাচটির টিকিটের দাম ঘোষণা করেছে বাফুফে, যেখানে সর্বনিম্ন 400 টাকায় হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। আর সর্বোচ্চ হসপিটালিটি বক্সের মূল্য ধরা হয়েছে 5,000 টাকা। বুধবার বিকেলে বাফুফে ভবনের বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে ফেডারেশনের কম্পিটিশন কমিটি। 24 মে দুপুর 12টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফায়ে মিলবে 10 ক্যাটাগরির টিকিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী। এই জয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশী নীল জার্সিধারীরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর হয়ে জোড়া গোল করেন এমেকা গুগবাহ। একবার করে জালের দেখা পান আসাদুজ্জামান বাবলু, রাফায়েল অগাস্তু ও এনামুল ইসলাম গাজী। অন্য ম্যাচে বৈরী আবহাওয়াতে আগের দিন প্রিমিয়ার লিগে মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যে ম্যাচ শেষ হতে পারেনি। বুধবার বাকি সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন মোহামেডানকে 4-3 গোলে হারায় রহমতগঞ্জ।
ক্রিকেটের খবর। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-20 সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। 5 ম্যাচ থেকে কমিয়ে 3 ম্যাচে আনায় ঈদুল আজহার আগেই দেশে ফিরতে পারবে ক্রিকেটাররা। বুধবার এক বিবৃতিতে 3 ম্যাচের টি-20 সিরিজের সূচি প্রকাশ করেছে পিসিবি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ 28 মে, সিরিজের দ্বিতীয় টি-20 একদিন পর, আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে 1 জুন। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় রাত 9টায় অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। এতে থাকছেন না বাবর আজম, রিজওয়ান ও শাহিন আফ্রিদি। দলের নেতৃত্বে থাকছেন সালমান আলী আঘা, ফিরছেন শাদাব খান এবং থাকছেন সহ অধিনায়কের দায়িত্বে। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন সাইম আয়ুব এবং জায়গায় হয়েছে সাহিবজাদা ফারহানের। সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও পিসিবির ওয়েবসাইট অনুযায়ী সিরিজটি আগামী 27 মে থেকে শুরু হবার কথা। 5 ম্যাচের হবার কথা থাকলেও সিরিজটি হবে 3 ম্যাচের এবং এর মধ্য দিয়ে পাকিস্তানে শুরু হচ্ছে মাইক হেসনের কোচিং অধ্যায়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। রাখাইনে মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গেই আলোচনা হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। প্রতিবেশী দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের। মধ্যরাত পর্যন্ত সমর্থকদের সড়কে অবস্থান, শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া নীতিগত অনুমোদন ইসির। কমিশনের পদত্যাগ পুনর্গঠন সহ 4 দাবিতে এনসিপির বিক্ষোভ। এবং সারা দেশে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা, মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশনা। চলাচলের নীতিমালা প্রণয়নের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।